প্রথম নিয়মে যখন তুমি বলেছ অ এর পরে ই, অ এর পরে উ সমান সমান ও, তাহলে তুমি দ্বিতীয় নিয়মে গিয়ে কি বলবে? দেখো দ্বিতীয় নিয়মে গিয়ে তুমি বলবে অ যোগ জ ফলা, অ যোগ জ ফলা। তাহলে যখন তুমি অ যোগ জ ফলা বলতেছ, তার মানে হলো পূর্বের নিয়মের যে বিস্তারিতটা তুমি পড়েছ, ১ নাম্বার নিয়মের বিস্তারিতটা ঠিক তুমি ২ নাম্বার নিয়মে নিয়ে আসো। শুধুমাত্র এখানে ই এর জায়গায় জ ফলা বসিয়ে দিলেই নিয়ম শেষ। পূর্বে বলেছ অ এর পরে যদি ই থাকে তাহলে অ এর উচ্চারণ সংগৃহীত হয়। তাহলে এখানে তুমি বলে ফেলবে কি অ এর পরে যদি জ ফলা থাকে তবে অ এর উচ্চারণ সংগৃহীত ও বা ওকারের মতো হয়। তার মানে কি আমার এই নিয়মটা ডিটেইলস পড়ার পর বা বিস্তারিত পড়ার পরে এর একটা নিয়ম আমাকে আর মুখস্থ করতে হবে না, আমার এমনি এমনিতেই হয়ে গেছে। ঠিক আছে? তো যখন খেয়াল করে দেখো, যখন তুমি বলেছ কি বলেছ অ যোগ জ ফলা, তাহলে অ যোগ জ ফলা দিয়ে আমরা একটু এটা বিস্তারিতটা দেখে আসি। খেয়াল করে দেখো, আমরা এটার বিস্তারিতটা একটু দেখে আসি। আমরা যদি এটা বিস্তারিত দেখি তাহলে কি পাই দেখো, আমরা বলেছিলাম অ যোগ জ ফলা সমান সমান ও। তাহলে এটা যখনই আমরা বলেছি, তাহলে ওই যে খেয়াল করে দেখো সূত্র, যখন তুমি এটা বলেছ বিস্তারিত যখন তুমি লিখতে যাবা কি লিখবা? বিস্তারিত লিখবা হলো শুরুতে যদি শব্দের শুরুতে যদি শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি জফলা থাকে, ঠিক আছে, তবে অ এর উচ্চারণ কি হয়? সংবৃত। অ এর উচ্চারণ সংবৃত। সংবৃত হয় যখন তুমি বলেছ, তখন আর কি ও বা ওকারের মত, ও বা ওকারের মত। ঠিক আছে? ব্যাস। এবার খেয়াল করে দেখো, তাহলে তুমি যখন এটা বলেছ তখন এইটার এই যে এটার উদাহরণটা কি হতে পারে দেখো, আমরা একটু জানি, আমরা বলি কি বলতো, আমরা এটাকে সবাই বলি অদ্য, অদ্য না, এই যে শব্দটা তুমি দেখতে পাচ্ছ এই শব্দটার উচ্চারণ হলো অদ্য। শব্দটার উচ্চারণ কি? অদ্য। কিভাবে অদ্য? এই যে দেখো, তুমি একদম সুন্দর মতো দেখো, এখানে একটা কি রয়েছে, এখানে একটা অ রয়েছে, ঠিক তারপরে দয়ের সাথে ব্যঞ্জন পদের সাথে একটা জফলা রয়েছে। তাহলে এই যে অ যোগ জফলা সমান সমান আমার কি হয়েছে? ও। এবার দাও তুমি ও। এবার খেয়াল করে দেখো, এখানে আরেকটা নিয়ম যুক্ত হয়ে গেল। এখন এখানে আরেকটা নিয়ম যুক্ত হয়েছে কি? আরেকটা নিয়ম আমরা দেখতে পাচ্ছি, দয়ের সাথে জফলা যুক্ত আছে। তাহলে দয়ের সাথে যখন জফলা যুক্ত আছে, বাংলা উচ্চারণের নিয়ম বলে, বাংলা উচ্চারণের নিয়ম বলে যখন উচ্চারিত রূপে ব্যঞ্জন বর্ণের সাথে জফলা যুক্ত থাকে তবে তার উচ্চারণ দুইবার হয়। ঠিক আছে? যেমন এখানে হবে কি এখন দ যোগ দ। আবারও বলি, বাংলা উচ্চারণের নিয়ম বলে থাকে, বাংলা উচ্চারণের নিয়ম বলে উচ্চারিত রূপে ব্যঞ্জন বর্ণের সাথে যদি জফলা যুক্ত থাকে, ওই জফলার কারণে যে বর্ণের সাথে জফলা যুক্ত তার উচ্চারণ দুইবার হয়। তাহলে দেখো, দয়ের সাথে জফলা যুক্ত হওয়ার কারণে দয়ের উচ্চারণ কয়বার হয়েছে? দুইবার। তাহলে এখন আমরা কি দিলাম? ও, তারপরে দিলাম আমরা কি? ওকার, দয়ে ওকার। তাহলে উচ্চারণটা এখন কি হয়েছে বলতো? অদ্য নাকি অদ্য? অদ্য। তার মানে হলো এই শব্দটাকে আমরা সঠিক উচ্চারণ যদি করি তাহলে সঠিক উচ্চারণ হলো অদ্য। এবার আসো, আমরা বলেছিলাম দেখো শব্দের মাঝে এবং শব্দের শেষে কি হয়? হসন্ত হয়। তাহলে এখানে দেখো শব্দের মাঝে কি হয়েছে? হসন্ত হয়েছে। কারণ ওদ, ওদ, ওদ বলে আমরা থেমে গিয়েছি। ওদ্য। তাহলে ও দ যখন আমরা বলেছি, দয়ে আমরা থেমে গিয়েছি বলে হসন্ত দিয়েছি। ঠিক আছে? কারণ এর সাথে কোনো কার চিহ্ন নেই। এবার খেয়াল করে দেখো, উত্তর পাশাপাশি আমরা আরো একটা উদাহরণ যদি দেই তাহলে আমরা বলতে পারি, খেয়াল করে দেখো উদাহরণটা কি? আমরা বলি গদ্য, আমরা বলি কি গদ্য, মানে সচরাচর যেটা বলে থাকি গদ্য না, উচ্চারণ হলো গদ্য। উচ্চারণটা কি? গদ্য। কারণ এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে গ, এই গ এর সাথে একটা অ রয়েছে। এখন গ এর সাথে কেন অ রয়েছে সেটা আবার কি? কারণ আমরা জানি কোন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সহযোগিতা ছাড়া কি হতে পারে না? ব্যবহৃত হতে পারে না। তাহলে কি বলছি? কোন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ছাড়া, স্বরবর্ণের সহযোগিতা ছাড়া ব্যবহার হতে পারে না। আবার কোন স্বরধ্বনি ছাড়া, কোন স্বরধ্বনি ছাড়া এটা উচ্চারিত, মানে যদি যখন কোনো ব্যঞ্জন ধ্বনি তুমি উচ্চারণ করবা, এই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করার ক্ষেত্রে তোমাকে স্বরধ্বনি লাগবেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানি?
এবার দেখো গয়ের সাথে একটা আমার কি রয়েছে, অ রয়েছে। তাহলে এটাকে আমরা ব্যাখ্যা করলে পাই গ যোগ অ যোগ দ যোগ জফলা। তাহলে যখন আমরা এটা পাই, তাহলে খেয়াল করে দেখো আমরা কি দেখলাম, আমরা দেখলাম এখানে আমার কি রয়েছে, গয়ের সাথে একটা অ রয়েছে। তাহলে গয়ের সাথে যখন অ রয়েছে, এইবারে অয়ের পরেই দেখো দেখতে পাচ্ছি আমরা কি বলতো, এই অয়ের পরেই দেখো একটা জফলা রয়েছে। তাহলে আমরা কি জানলাম, অ যোগ জফলা সমান সমান কি হলো, ও হলো। এইবার আসো খেয়াল করে দেখো, ও এর সংক্ষিপ্ত রূপ কি, ওকার। ও এর সংক্ষিপ্ত রূপ কি, ওকার। তাহলে যখন হবে অ তখন হলো ও, যখন হবে ব্যঞ্জন বর্ণ গ তখন ওই গয়ের সাথে অ থাকার কারণে তার সংক্ষিপ্ত রূপ এখানে ব্যবহার করতে হবে। তাহলে কি সেটা, গয়ের সাথে আমরা এখন ব্যবহার করব কি, গয় ওকার, গয়ে ওকার। এবার এখানে এসে তুমি কি বলেছিলা যে উচ্চারিত রূপে ব্যঞ্জন বর্ণের সাথে জফলা যুক্ত থাকলে যে বর্ণের সাথে জফলা যুক্ত ওই বর্ণের উচ্চারণ হয় দুইবার। তাহলে এখানে আমার কি রয়েছে, দ। তাহলে দ, আবার এই দয়কার, এখানে একটা হসন্ত। তাহলে উচ্চারণটা কি হলো, গদ্য নাকি গদ্য, গদ্য। উচ্চারণটা কি হলো, গদ্য। গদ্য যখন হলো, ওই যে দয়ে আমরা থেমে গেছি বলে দয়ে একটা আমাদেরকে কি দিতে হলো, হসন্ত দিতে হলো। ঠিক অনুরূপ ভাবে দেখো, ঠিক অনুরূপ ভাবে যদি আমরা বলে থাকি কি বলতো, এটাকে আমরা বলে থাকি পদ্ম, নট পদ্ম, হ্যাঁ পদ্ম না, এটাকে হবে কি বলতো, হবে হলো পদ্য। কি হবে, পদ্য। তার মানে হলো এই গয়ের সাথে ঠিক অনুরূপ ভাবে আমার একটা কি রয়েছে, যেমন গয়ের সাথে একটা অ ছিল, ঠিক তেমনি একটা এখানে আমার কি রয়েছে, অ রয়েছে, তারপরে জফলা সমান সমান ও, ও এর সংক্ষিপ্ত রূপ হলো আমার ওকার। তো ও এর সংক্ষিপ্ত রূপ যখন আমার ওকার, তখন আমার এই কয়ের সাথে আমার ওকারটা হলো হলো। এবার আমি দেখতে পাচ্ছি দয়ের সাথে ব্যঞ্জন বর্ণ, তাহলে ওই যে দ্বিতীয় উচ্চারণ, তাহলে দ, তারপরে কি হলো আমার দয় ওকার, তাহলে উচ্চারণটা আমার কি হলো, পদ্য। তাহলে আমি ১ নম্বর আর ২ নম্বর নিয়ম ক্লিয়ার হয়ে গেলাম অল্প একটু সময়ের মধ্যে। তাহলে ১ নম্বর নিয়ম আমাকে কি বলেছে, অ এর পরে ই থাকলে, অ এর পরে ই থাকলে অ এর উচ্চারণ কি হয়ে যাবে, ও বা ওকার হয়ে যাবে। এরপরে ২ নম্বরে বলেছে অ এর পরে জফলা থাকলে অ এর উচ্চারণটা ও বা ওকারের মতো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবার খেয়াল করে দেখো, আমরা অনুরূপভাবে ঠিক ৩ নম্বর নিয়মে চলে যাব। ২ নম্বর গেল, এখন অনুরূপ ভাবে ঠিক আমরা ৩ নম্বর নিয়ম যদি পড়ি, তাহলে ৩ নম্বরে দেখো বলেছে কি, অ যোগ ক্ষীয় অ যোগ গ সমান সমান কি হবে, ও। এই যে যেটা দেখতে পাচ্ছ এটার উচ্চারণ কিন্তু গ, এটার উচ্চারণ কি গ, এটার উচ্চারণ কি গ। তাহলে কি বলছি কথাটা, অ যোগ ক্ষীয় অ যোগ গ সমান সমান কি হয়েছে, ও হয়েছে। ঠিক এটাও আগের মতো তুমি বলে দিবা, শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে যদি ক্ষীয় বা গ থাকে, তবে অ এর উচ্চারণ ও বা ওকারের মতো হবে। একদম সহজ কথা, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখো, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা বলি অক্ষ, অক্ষ না, এটার উচ্চারণ হলো অক্ষ। এটার উচ্চারণ কি, অক্ষ। তাহলে কিভাবে এটার উচ্চারণ অক্ষ, তাই তো, এটার উচ্চারণটা কিভাবে অক্ষ, সেটা আমরা একটু দেখে আসি, খেয়াল করো। আচ্ছা, আবার একটু খেয়াল করে দেখো, কি বলছি কথাটা, অযোগ অযোগ ক্ষীয়, কি বলছি কথাটা, অযোগ ক্ষীয়। ৩ নম্বর নিয়মে কি বলেছে, অযোগ ক্ষীয় সমান সমান ও, আবার অযোগ গ সমান সমান ও। তাহলে এই যে খেয়াল করে দেখো, এটা আমার কি হয়েছে, ঠিক আগের নিয়মের মতোই। তুমি কি বলবে বলো তো, আগের নিয়মের মতোই বলবে, শব্দের শুরুতে যদি অ থাকে, তারপরে যদি ক্ষীয় বা গ থাকে, তবে অ এর উচ্চারণটা কি হয়ে যাবে, ও বা ওকারের মতো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সেটা কি খেয়াল করে দেখো, গ নম্বর নিয়ম, তাই তো। নিয়ম গ নম্বরে কি বলেছিলাম, অ যোগ ক্ষীয় সমান সমান ও। তাহলে অ যোগ ক্ষীয় সমান সমান ও কিভাবে হয়, তার আগে তোমাকে একটু জেনে নিতে হবে। খেয়াল করে দেখো, এই যে ক্ষীয়, এই যে ক্ষীয়, এটা নিয়ে তোমাকে একটু আলোচনা করতে হবে। এই যে ক্ষীয়, এই ক্ষীয় এর যুক্ত বর্ণ তোমাকে জানতে হবে আগে। ঠিক আছে, এর যুক্ত বর্ণ হলো ক যোগ মূর্ধন্য ষ। আর এই যে ক্ষীয়, এর উচ্চারণটাও তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এর উচ্চারণটা কি, ক যোগ খ। তাহলে কি জানলাম, আমরা ক্ষীয় এর উচ্চারণটা জানলাম। তাহলে ক্ষীয় এর উচ্চারণটা ক যোগ খ, আর ক্ষীয় এর যুক্ত বর্ণ হলো ক যোগ মূর্ধন্য ষ। এখন দেখো এখানে এসে আমরা বলেছি কি অক্ষ, অক্ষ। তার মানে ক্ষীয়টার আমরা কিন্তু যুক্ত বর্ণ বলিনি, ক্ষীয়টার উচ্চারণ বলেছি। তো যখন আমরা ক্ষীয়র উচ্চারণ বলেছি, তখন আমাকে কি করতে হবে, খেয়াল করে দেখো। এবার অ যোগ ক্ষীয় সমান সমান যদি ও হয়, তাহলে আমি
একটা উদাহরণ যদি দেই তাহলে বলতে পারি, দেখো এই যে খেয়াল করে দেখো কি বলেছি কথাটা, আমি বলেছি কি অক্ষ, না আমি বলেছি অক্ষ। তাহলে এই যে দেখো একটা কি রয়েছে, এখানে একটা কি রয়েছে, অ রয়েছে, কি রয়েছে, অ রয়েছে, ঠিক তারপরে কি রয়েছে, ক্ষিয় রয়েছে, সমান সমান আমার কি হবে, ও। তাহলে দাও তুমি ও। এবার খেয়াল করে দেখো, এখন তুমি এই যে ক্ষিয় দেখতে পাচ্ছ, এই ক্ষিয় এর কোন জিনিসটা এখানে তুমি অ্যাপ্লাই করবা, এই ক্ষিয় এর এই যে তুমি দেখতে পাচ্ছ যুক্ত বর্ণ, এটা নাকি উচ্চারণটা, অবশ্যই উচ্চারণটা, তাহলে কি রয়েছে, ক খ। তাহলে আমি দিলাম এবার ক, তারপরে দেখো খ যখন বলেছি এমনি একটা ওকার চলে আসে, তাহলে খ আমরা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল কি খ এর সাথে ওকার, ও খ। এইবার আসো দেখো এখানে কয়েকটা আমাকে কি দিতে হবে, হসন্ত, ওই যে পূর্বের কথাই, হসন্ত কখন দেবো আমরা, যখন আমরা কোন বর্ণের শব্দের মাঝে বা শব্দের শেষে উচ্চারিত রূপে কোন বর্ণে থেমে যাব, তখন আমরা হসন্ত দিব। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমার অক্ষ না হয়ে কি হলো, অক্ষ। ঠিক তেমনি ভাবে যদি আমি বলি, খেয়াল করে দেখো, আমি যদি বলি কি বলতো, এটার উচ্চারণটা কি, পক্ষ নাকি পক্ষ, অবশ্যই পক্ষ, উচ্চারণটা কি হবে, পক্ষ। তাহলে কিভাবে পক্ষ হবে, খেয়াল করে দেখো, উচ্চারণটা কিভাবে পক্ষ হবে, তাই তো। আচ্ছা, এই যে তুমি দেখতে পাচ্ছ একটা প, 2 নম্বর নিয়মের মতোই প এর সাথে একটা রয়েছে আমার অ, ঠিক তারপরে রয়েছে একটা আমার ক্ষিয়, সমান সমান আমার হয়ে গেছে ও, দাও তুমি ও। এইবার দেখো এই যে ক্ষিয় এর যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ আর এই যে ক্ষিয় এর উচ্চারণ, তাহলে উচ্চারণটা আমার কি আছে, ক, তারপরে হয়ে গেছে কি আমার খ, তাহলে খ যখন আমি বলেছি ও খ, তখন আমার খ এর সাথে একটা ওকার এমনিই চলে আসে, তাহলে কি হয়ে গেছে, অক্ষ হয়ে গেছে। এবার একটা কয়ে বসন্ত, ওই যে থেমে গেছি তাই। ঠিক তেমনি ভাবে যদি আমরা বলে থাকি, দেখো কি বলেছি বলতো, আমরা সারা জীবনই তো বলে আসছি শ্রেণী কক্ষ, নট কক্ষ, তাহলে কি হবে বলতো, এই যে দেখো অনুরূপ ভাবে কয়ের মতো এই কয়ের সাথে একটা আমার অ রয়েছে, তারপরে ক্ষীয় রয়েছে, সমান সমান আমার ও, ঠিক আছে, তো সমান সমান যখন আমার ও হয়, তাহলে আমি ও দিলাম, তারপরে এই যে ক্ষীয় এর উচ্চারণ, তাহলে কি হবে, ক যোগ, যেটাকে বলি আমরা কি, ক যোগ ক্ষয় ওকার, তাই তো, ক্ষয় যোগ ক্ষয় ওকার। এবার এখানে একটা হর্ষন্ত দিয়ে দিল, তাহলে কি হয়ে গেল, হ্যাঁ আমাদের কি হয়ে গেল, কক্ষ। এইবার দেখো তাহলে এই যে ওটা কয়ের সাথে যখন আমার চলে আসবে, তখন এটা আমার কি দিয়ে দিব, কয়ের সাথে যখন আমার চলে আসবে তখন এটা হয়ে যাবে আমার ওকার, তাই তো, কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। তাহলে এখন কি হবে, এই যে ওকার, এখানে আমি জাস্ট বসিয়ে দিলাম, তাহলে কি হলো, কক্ষ। তাহলে কি হলো, কক্ষ। তাহলে দেখো হলো আমার কক্ষ, হলো আমার অক্ষ, হলো আমার পক্ষ, ঠিক আছে, হলো আমার কি পক্ষ, এটা হবে পয়কার পক্ষ। তাহলে আমি কি জানলাম, আমি জানলাম হলো এই যে উচ্চারণটা অয়ের পরে ক্ষীয় থাকলে কি হয়ে যায়, সেটা কয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, এরপরে যা রয়েছে অযোগ, কোথায়, এই যে অযোগ, অযোগ গ, অযোগ কি গ, এটার উচ্চারণটা হলো গ হয়, এটার উচ্চারণটা কি হয়, গ হয়। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এটার উচ্চারণ যদি আমার গ হয়, তাহলে কিভাবে এটা আমার হবে। আচ্ছা, অ যোগ, এইটার খেয়াল করে দেখো, যেটা তুমি বলেছ, এটার আবার যুক্ত বর্ণটা কি, বর্গীয় জ যোগ ইয়, আর এটার উচ্চারণটা কি বলতো, গ যোগ গ। ওটাই ছিল ক যোগ খ, এটা হয়েছে গ যোগ ক্ষিয়, ক্ষিয় হয়েছে কি ক যোগ খ। আর এই যে যেটা দেখতে পাচ্ছ জ যোগ, মানে বর্গীয় জ যোগ ইয়, সেটা উচ্চারণটা হবে কিসের মতো বলতো, উচ্চারণটা হবে হলো গয়ের মতো, উচ্চারণটা কিসের মতো, গয়ের মতো। আচ্ছা, তো উচ্চারণটা যখন গয়ের মতো হয়, তাহলে আমরা এবার খেয়াল করে দেখো, আমরা একটা উদাহরণ দেখি, ওখান থেকে নিয়ে আসি একটা উদাহরণ, কি বলেছে, একটা উদাহরণ এখানে বলেছে, দেখো এটার উচ্চারণটা আমরা কি বলে থাকি বলতো, এটার উচ্চারণটা আমরা সারা জীবনে বলে আসছি কি বলতো, আমরা সারা জীবন বলে আসছি যোগ্য, যোগ্য না। আচ্ছা দেখো এটার উচ্চারণটা কি, এটার উচ্চারণটা হলো যোগ্য, হ্যাঁ যোগ যোগ। তাহলে এই যে দেখো, তাহলে কি হবে, এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ অন্ত্যেষ্টিয় জ, তার সাথে একটা অ রয়েছে, ঠিক তারপরে এই যে ব রয়েছে, সমান সমান ও, এবার দাও তুমি ও। এবার দেখো এটার উচ্চারণটা কি ছিল, গ যোগ গ, তাহলে গ যোগ গ, যখন তুমি বলেছ, এবার ওটা যেহেতু ব্যঞ্জন বর্ণ, তাই তুমি ব্যঞ্জন বর্ণ যা জায়গায় তুমি কি করবা, ওকার নিয়ে আসবা, তাই তো। এখন দেখো ওকারটা যখন তুমি দিবে,
আমি উৎপাদকটা দিলাম, কিন্তু এখানে রয়েছে আমার কি অন্ত্যেষ্টিয় জ। তাহলে অন্ত্যেষ্টিয় জ যদি লিখিত রূপে থাকে, উচ্চারিত রূপে যায় সেটা বর্গীয় জ হয়ে যায়। কি হয়ে যায়? বর্গীয় জ হয়ে যায়। তাহলে আমার কি হলো দেখো তো, যোগ গো। যখন আমি এটা বললাম তখন একটা ওকার আসলো, তাহলে আমার কি হয়ে গেল? যোগ্য। এখন খেয়াল করে দেখো, এই যে তুমি যে যুক্ত বর্ণটা দেখতে পাচ্ছ, যুক্ত বর্ণটা তুমি কি দেখেছো? বর্গীয় জ যোগ ইও দেখেছো। এই ইওটা একটা নাসিক্য। ইওটা একটা কি? নাসিক্য বর্ণ। ইওটা একটা কি? নাসিক্য বর্ণ। যখন ইও নাসিক্য বর্ণ, এই নাসিক্য বর্ণ হলে যেই বর্ণটার কারণে এই অন্য একটা বর্ণ আসছে, যেমন ইও এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি গ আসছে, নাসিক্য হওয়ার কারণে এই গ এর উপরে একটা আমাকে কি দিতে হবে? চন্দ্রবিন্দু দিতে হবে। ঠিক আছে? তাহলে কি হলো? যোগ্য। যোগ্য। তাহলে যোগ্য যখন আমি বলেছি, এই গয়ে যায় আমার কি হয়েছে একটু বলো তো? নাসিক্য হয়েছে। এটা যোগ হয়েছে। নাসিক্য হয়েছে বা যোগ হয়েছে। যখন আমার নাসিক্য বা যোগ হয়েছে, তখন আমি এখানে একটা কি দিলাম? হর্ষত্ব দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে ৩ নাম্বার নিয়ম গেল আমাদের। এইবার দেখো তাহলে ৪ নাম্বার নিয়ম। ৪ নাম্বার নিয়ম আমাদেরকে কি বলেছে? ৪ নাম্বার নিয়ম আমাদেরকে বলেছে অযোগ ঋকার। অযোগ ঋকার। তাহলে পূর্বের ন্যায় আমাকে বলতে হবে কি? শব্দের শুরুতে যদি আমার কি থাকে? অ থাকে, তারপরে যদি ঋকার থাকে, ঋ বা ঋকার থাকে, তবে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। ঠিক আছে? অ এর উচ্চারণ ওকারের মতো হয়। দেখো, সবগুলো নিয়মের বিস্তারিত সেম। শুধুমাত্র ই এর জায়গায় জফলা, জফলার জায়গায় ক্ষিয়, ক্ষিয় এর জায়গায় রিকার। একটার পরিবর্তে জাস্ট আরেকটা দিয়ে দিলে বাকি সব সেম থাকবে। ঠিক আছে? তারপরে বলেছে কি দেখো, এই যে রিকার দিয়ে যে উদাহরণটা বলেছে, কর্তৃকারক। হ্যাঁ, আমরা বলি কর্তৃকারক, তাই তো? তাহলে উচ্চারণটা হলো কি? কর্তৃ। উচ্চারণটা কি বলতো? উচ্চারণটা হলো কর্তৃ। আচ্ছা, খেয়াল করে দেখো উচ্চারণটা কিভাবে? কর্তৃ, তাই তো? আচ্ছা, কর্তৃকার রক না, নট রক, রোগ। এবার দেখো, তুমি যখন বলেছ, এইটুকুর মধ্য থেকে তোমাকে আগে খুঁজে নিতে হবে। তুমি যখন বলেছ কর্তৃ, তাহলে এই কয়ের সাথে একটা কি রয়েছে? আমার অ রয়েছে। কয়ের সাথে একটা কি রয়েছে? অ রয়েছে। তারপরে দেখো একটা রিকার রয়েছে, তাহলে অযোগ রিকার সমান সমান আমার কি হবে? অযোগ রিকার সমান সমান আমার ও হবে। তাহলে ও এর সংক্ষিপ্ত রূপটা কি মনে আছে? ওকার। ও এর সংক্ষিপ্ত রূপ কি? ওকার। এবার দাও তুমি এই জায়গাটায় এই ও না দিয়ে দিবা তুমি ওকার, আর এই কটাকে যুক্ত করে দাও, তাহলে কি হলো? কো। এইবার খেয়াল করে দেখো, আমরা যখন দেখতে পাচ্ছি তয়, রিকার, তারপরে রেফ, রিকার আর কয়ের কারণে হয়ে গেল আমার ও। এই যে রেফ, রেফটা হলো আমার কি বলতো? র। বয়সন্য র। তাহলে এটা এখন উচ্চারণে কি আসতেছে? র আসতেছে। তাহলে হলো কি আমার কোল। কোল, তাই তো? তাহলে কোল, তারপরে ত্রি যেমনি আছে ঠিক তেমনি থাকবে। কোল ত্রি। তারপরে হয়ে গেছে কি? কয় আকার। হ্যাঁ, তারপরে রক না, রোগ। রয় ও কার, তারপরে গ। এবার খেয়াল করে দেখো কোথায় কোথায় আমরা থেমে গেলাম। কোর, থেমে গিয়েছি। ত্রি, থামিনি। তাহলে কোর ত্রি কার রোগ। কোর ত্রি কার রোগ, এই কয়ে আমরা থেমে গিয়েছি, তাই তো? তাহলে খেয়াল করে দেখো, আমরা ঠিক যেখানে যেখানে থেমেছি, ঠিক ওখানে ওখানে কি দিলাম? হর্ষন্ত দিলাম। আচ্ছা, এরপরে রয়েছে দেখো আরেকটা শব্দ যদি আমরা বলি, তাহলে বক্তৃতা। কি বলছে কথাটা? নট বক্তৃতা, বক্তৃতা। তাহলে বক্তৃতা কিভাবে হচ্ছে? এই যে ব তুমি দেখতে পাচ্ছ, খেয়াল করো, এই যে তুমি কি দেখতে পাচ্ছ? ব। এই বয়ের সাথে একটা কি রয়েছে? অ। ঠিক তারপরে রয়েছে রিকার সমান সমান ও। ও এর সংক্ষিপ্ত রূপ ওকার। এবার যেহেতু ব্যঞ্জন বর্ণ কি রয়েছে আমার? ব। তাহলে আমি দিব ব ওকার, তাই তো? তারপর আমি কি দিব? ক। তারপর আমি কি দিব? রি। তারপর আমি কি দিব? তা। তাহলে কি হয়ে গেল? বক্তৃতা। যখন আমি বক্তৃতা বললাম, তখন আমি দেখো কয়ে থেমে গিয়েছি। তাহলে এখানে একটা কি দিয়েছি? হর্ষত্ব দিয়েছি। এবার তোমরা আরেকটা জিনিস একটু জেনে নাও। সেটা হলো, কোন লিখিত রূপের শব্দকে তুমি যখন উচ্চারিত রূপে নিবা, সেখানে কোনো যুক্তবর্ণ থাকবে না, যুক্তবর্ণ ভেঙে যাবে। যুক্তবর্ণ ভেঙে আলাদা করে দিতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, ক যোগ ত, তাই তো? আদিকার তো আছে, তাহলে ক যোগ ত কে দেখো এখানে আমরা আলাদা করেছি। ত আর এই রিকারকে আমরা আলাদা করে দিয়েছি। ঠিক আছে? তাহলে আমরা কি ৪ নম্বর নিয়মটা দেখলাম। এইবার খেয়াল করে দেখো আমাদের ৫ নম্বর নিয়মে কি বলেছে। ৫ নম্বর নিয়মে বলেছে অযুক্ত রফলা সমান সমান ও। কি বলেছে কথাটা? অযুক্ত রফলা। ঠিক আছে? আচ্ছা,
অযুক্ত রফলা। এই যে দেখো অযুক্ত রফলা সমান সমান ও। এটা আরো সহজ। হ্যাঁ, এটা হলো কথাটা কি, শব্দের শুরুতে যদি অযুক্ত রফলা থাকে, নিয়মটা আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, শব্দের শুরুতে যদি অযুক্ত রফলা থাকে কি, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো। ও নাম্বার কি বলছে, কথাটা এরকম, শব্দের শুরুতে যদি অযুক্ত র ফলা থাকে তবে অ এর উচ্চারণ কি হয়, সংবৃত হয়। কি হয়, সংবৃত হয়। এবার খেয়াল করে দেখো কিভাবে। হ্যাঁ, কিভাবে দেখো তুমি, ওই জায়গাটায় আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হলো এরকম। উদাহরণটা হলো, কি বলছি দেখো তো, ক্রম না ক্রম। তাহলে দেখো ক্রম, তাহলে এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ কি, ক, তার সাথে যুক্ত আছে কি, রফল। এইবার তোমাকে জানতে হবে এই ক এর সাথে আবার যুক্ত আছে একটা কি, অ। তাহলে আমার কি আছে, অযোগ রফলা। কি আছে, অযোগ রফলা। তাহলে অযোগ রফলা সমান সমান আমার কি হবে, ও। ও এর সংক্ষিপ্ত রূপ আমার ও কার। তাহলে এবার আমি দিলাম দেখো এই ও কার, কার সাথে, ক এর সাথে। আবার রফলা ঠিক যেমনি আছে আপনি থেকে যাবে, তাহলে ক্র। তারপরে কি হবে বলতো, ম। ম একটা হসন্ত, কারণ কি আমরা ক্রম বলিনি, আমরা বলেছি ক্রম। তাহলে যখন আমরা বলেছি ক্রম, তখন আমরা কি করেছি বলতো, ক্রম বলে আমরা এখানে ময়ে থেমে গিয়েছি, কারণ একটা হসন্ত দিতে হচ্ছে। এরপরে দেখো আমরা যদি বলি, কি বলেছি, গ্রহ। তাহলে এখানে আমার কি রয়েছে, এখানে আমরা বিশ্লেষণ করলে আমরা কি পাই দেখো, এখানে আমরা বিশ্লেষণ করলে পাই আমরা গযোগ রফলা। কিন্তু আমরা জানি গয়ের সাথে আছে একটা কি, অ। তাহলে অযোগ রফলা। তাহলে অযোগ রফলা সমান সমান ও। অযোগ রফলা সমান সমান যদি ও হয়, ও এর সংক্ষিপ্ত রূপ হলো আমার ওকার। তাহলে ও এর সংক্ষিপ্ত রূপ যদি আমার ওকার হয়, আমি এখানে দিব ওকার। যদি ও না দিয়ে আমি কি দিলাম, ওকার দিলাম। এবার গ যেমন আছে ঠিক তেমনি, আর রফলাটা দিয়ে দিলাম। তাহলে গ্রহ। এবার দেখো গ্রহ না গ্রহ, গ্রহ। তার মানে হলো হয় একটা ওকার আসতেছে আমার, তাই তো, এই গ্রহ। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমরা পাঁচটা নিয়ম দেখলাম। তাহলে পাঁচটা নিয়ম আমরা কি দেখলাম, পাঁচটা নিয়ম আমরা দেখলাম, অযোগ ই সমান সমান ও, অযোগ জফলা সমান সমান ও, অযোগ ক্ষীয় বা গ সমান সমান ও। তারপরে আমরা একটা দেখেছি কি, আরেকটা আমরা দেখেছি অযোগ রিকার, অযোগ রি বা রিকার সমান সমান ও। আরেকটা হলো শব্দের শুরুতে যদি অযুক্ত রফলা থাকে, ঠিক আছে, অযুক্ত মানে রফলার সাথে যুক্ত অ থাকে, তবে অয়ের উচ্চারণ ওকারের মতো হয়। তাহলে আমরা আদি অয়ের উচ্চারণের পাঁচটি নিয়ম জানলাম। আদি অয়ের উচ্চারণের পাঁচটি নিয়ম তোমরা ঠিক এই সংক্ষিপ্ত আকারে যদি মনে রাখতে পারো, তাহলে এখান থেকে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না আদি অ থেকে প্রশ্ন আসলে, ঠিক আছে। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারোনি, এরকম কিছু যদি থাকে যে এখান থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে, তাহলে এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। ওই সমস্যা নিয়ে আবার একটা ক্লাস তোমাদের সামনে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।